আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ার। কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ারে ক্লাস 7 এর যারা স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু আজকের এই লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট। খাতায় অবশ্যই তুলে নিবে, কারণ আমি তোমাদের খাতাটা চেক করব। আর যা বুঝবে না অবশ্যই সেটা ক্লাসে বলবে। আমরা ক্লাসে কিছু অ্যাক্টিভিটিস করতে যাব বেসড অন দিস ক্লাস ডিসকাশন। সো প্লিজ ভালোভাবে মনোযোগ দাও। তো প্রথমেই আমরা বুঝবো এই যে পূর্ণবর্গ ভগ্নাংশটা কি। পূর্ণবর্গ ভগ্নাংশ বোঝার আগে তোমাদেরকে যে কাজটা করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা কি সেটা বুঝতে হবে। পূর্ণবর্গ সংখ্যা, তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তাই যখন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা বের করি, পূর্ণবর্গ সংখ্যার যখন আমরা বর্গমূল বের করি, বর্গমূল বের করে আমরা একটা যদি পূর্ণ সংখ্যা পাই, তখনই আমরা কি বলবো, সেই পূর্ণ সংখ্যার বর্গকে বলবো পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমি যদি তোমাদের 25 দেই এবং বললাম যে 25-এর বর্গমূল বের করো, তাহলে 25-এর বর্গমূল কত হয়? 25-এর বর্গমূল হয় 5। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে 5, এই 5টা কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা, রাইট? যেহেতু 5 একটা পূর্ণ সংখ্যা, তাই 25 হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক তেমনি ভাবে আমি যদি মনে করো 16 দিলাম, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমি যদি এটা বর্গমূল বের করি, তখন দেখো আমি কত পাচ্ছি? 4 পাচ্ছি। কত পাচ্ছি? 4। তাহলে অবশ্যই তোমরা এখান থেকে বুঝতে পারছো যে যেহেতু 16 এর বর্গমূল একটি পূর্ণ সংখ্যা, অতএব 16 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমাদের এটাতে কোনো কনফিউশন থাকবে না। এখন মনে করো আমি ঠিক এই যে 25 আর এই 16-কে আমি ঠিক এইভাবে লিখলাম। 25-কে উপরে লিখলাম, অর্থাৎ লবে লিখলাম, এবং 16-কে আমি হরে লিখলাম। 25-কে উপরে লবে লিখলাম, 16-কে হরে লিখলাম, এবং তোমাকে বলা হলো যে এই যে 25 এবং 16 এর বর্গমূল 25 উপরে আর 16 হচ্ছে নিচে, অর্থাৎ 16 ভাগের 25-এর বর্গমূল বের করো। তাহলে বর্গমূল বের করলে তখন তুমি কিভাবে বের করবে? 25-এর উপর একটা বর্গমূলের চিহ্ন দিবে, 16-এর উপর বর্গমূলের চিহ্ন দিবে। তখন তুমি কি পাবে? তুমি তখন হচ্ছে এখানে পাবে 5, উপরে নিচে পাচ্ছ 4। তাহলে তোমরাই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ঠিক একই রকমের একটা প্যাটার্ন উপরের মতোই, যে 25-কে যখন আমরা বর্গমূল 25-এর বর্গমূল বের করছি তখন কিন্তু আমরা 5 পাচ্ছি, 16-এর যখন আমরা বর্গমূল বের করছি তখন আমরা 4 পাচ্ছি, যা একটি পূর্ণ সংখ্যা। অতএব এটা পুরোটাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ ভগ্নাংশ, সংখ্যা না, পূর্ণবর্গ ভগ্নাংশ। কেননা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভগ্নাংশ আকারে লিখেছি। তো এটাকে কি বলা হবে? পূর্ণবর্গ ভগ্নাংশ। পূর্ণবর্গ ভগ্নাংশ কেন? কারণ পূর্ণবর্গ ভগ্নাংশ এই জন্য, কারণ এর যখন আমি বর্গমূলটা বের করছি তখন আমি একটি পূর্ণ পূর্ণ ভগ্নাংশ পাচ্ছি, মানে অর্থাৎ যে ভগ্নাংশটা সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। সো পূর্ণ ভগ্নাংশ বললাম, বা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ পাচ্ছি। তাহলে তোমরা তাহলে বুঝতেই পারছো যেহেতু পূর্ণ সংখ্যার ভগ্নাংশ পাচ্ছি, যার কারণে এখানে 16 ভাগের 25-কে বলা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইটা কি। তো আমি চাইবো তোমরা এগুলো যাতে খাতায় লিখে ফেলো। এখন আমরা চলে আসি ভগ্নাংশের বর্গমূলে। এখন আমরা চলে আসবো ভগ্নাংশের বর্গমূলে। মনে করো তোমাদেরকে এভাবে বলা হলো যে নিচে দেয়া হলো 81, উপরে দেয়া হলো 64, অর্থাৎ হরে 81 এবং লবে হচ্ছে 64, এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এর বর্গমূল তোমরা কিভাবে নির্ণয় করবে? এটা খুবই ইজি। এর বর্গমূল নির্ণয় করো, এটা খুবই ইজি। কিভাবে নির্ণয় করবে? অর্থাৎ 64 তো উপরে, 81 তো নিচে, এখানে 81 উপরে 64 এবং এখানে একটা রুট চিহ্ন দিবে। তখন কি হবে যে এই যে 64 এর ওপর হচ্ছে এই রুট চিহ্নটি এবং 81 এর ওপর হচ্ছে এই রুট চিহ্নটি, অর্থাৎ বর্গমূলের চিহ্নটি। সো এখানে 64-কে যখন আমরা রুট করি তখন আমরা পাই 8, এবং 81-কে যখন আমরা রুট করি তখন আমরা পাই 9। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা আমি কিভাবে বের করলাম। তোমাদের এরকম কিন্তু আরো আসতে পারে। ফর এক্সাম্পল আমি এটা পুরোটা মুছে দেই। তো এখন তোমরা দেখবে যে মনে করো তোমাদেরকে এরকম একটা সমস্যা দিল, বলল 52 সমস্ত 16 ভাগের 9 এর বর্গমূল বের করো।
বর্গমূল বের করতে হবে বা বর্গমূল নির্ণয় করো, তোমাদেরকে এরকমই একটা প্রশ্ন দিয়ে দিল। তাহলে তোমরা এটা কিভাবে বের করবে একটু দেখো। সো এখন 52 সমস্ত 16 ভাগের নয়, তোমাদের প্রথমত এটাকে আমাদের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এটা মিশ্র ভগ্নাংশে আছে, তো আমাদেরকে স্বাভাবিক যে ভগ্নাংশের যে আকার সে আকারে নিয়ে যেতে হবে। তো আমাদের 52 আর 16কে কি করতে হবে, সেই এই জন্য আমাদের 52 সাথে কি করতে হবে, 16কে গুণ করতে হবে। এরপর হচ্ছে এই 52 আর 16 গুণফলের সাথে 9কে যোগ করতে হবে। তাহলে দুটো কাজ, রাইট? প্রথমে 52 আর 16কে গুণ করতে হবে এবং 52 আর 16 এর গুণফলের সাথে আমি এখানে যোগ চিহ্ন দিয়েছি, তো এখানে গুণ করতে হবে, রাইট? তো 52 আর 16কে করতে হবে গুণ, এবং 52 এবং 16 এর যে গুণফল যেটা বের হবে সেই গুণফলের সাথে 9কে যোগ করতে হবে। এবং এই পুরো বিষয়টাকে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে লবে বসাতে হবে, লবে বসাতে হবে। সো সেই কাজটাই করি আমরা। তো 52 আর 16কে যদি আমরা গুণ করি, 52 আর 16কে গুণ করলে দেখা যাচ্ছে তুমি পাবে আহ অর্থাৎ 832 পাবে, 832 পাবে। তো যখন তুমি 9 যোগ করবে তখন এখানে আসবে 841। তাহলে লবে কত বসাতে হবে, লবে 841 বসাতে হবে। তো লবে আমি 841 বসাচ্ছি এবং বাকি যে অংশ সে অংশটুকুকে আমি মুছে দিচ্ছি। এবং এখানে 16 অবশ্য দেখতে পাচ্ছ যে এই যে 16, এই 16টা কিন্তু হর হিসেবে আছে। তো 16কে আমরা কি করব, 16কে আমরা নিচে বসিয়ে দিব। তো এখন কি করতে হবে, এটার বর্গমূলটা নির্ণয় করতে হবে, যেহেতু বর্গমূল নির্ণয় করার কথা বলেছে। তো আমরা বর্গমূল নির্ণয়ের জন্য এখানে একটা বর্গমূলের চিহ্ন দিলাম, অর্থাৎ আমাদের 841-এর বর্গমূল নির্ণয় করতে হবে এবং 16-এর যে বর্গমূল তা হচ্ছে নির্ণয় করতে হবে। তো 841-এর বর্গমূল হচ্ছে 29 এবং 16-এর বর্গমূল হচ্ছে 4, রাইট? তাহলে আমাদের এই যে এই 29 এবং নিচে 4, অর্থাৎ 4 ভাগের 29টাই হচ্ছে আমাদের উত্তর। চাইলে তোমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারো, যা যা হবে 7 সমস্ত 4 ভাগের 1। এবং এটা তোমরা ক্লাস 5-এ পড়ে এসেছো যে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই কাজটি করব, ভগ্নাংশের বর্গমূলটা নির্ণয় করব। তো তবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এটাও কিন্তু কি একটি পূর্ণবর্গ সংখ্যারই, পূর্ণবর্গ ভগ্নাংশেরই দেখা যাচ্ছে উত্তর বর্গমূল। কেন? কারণ তোমরা দেখতেই পাচ্ছ 841 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যাদের উত্তরে কিন্তু আমরা কি পাচ্ছি, আমরা ঠিক একইভাবে পূর্ণ সংখ্যা পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা নির্ণয় করবে। এখন আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা শিখবো। ধরো তোমাদেরকে একটা প্রশ্ন ঠিক এইরকম দিয়ে দেয়া হলো, যে বলা হলো 26.5225 এর বর্গমূল নির্ণয় করো। 26.5225 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে 26.5225 এর বর্গমূল নির্ণয় করবে সেটাই হচ্ছে দেখো। এই যে আমি 26.5225 লিখলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এইখানে ঠিক 26 আছে না, আমরা ঠিক বাম থেকে ডান সাইডে, বাম থেকে ঠিক ডান পাশে, হ্যাঁ ডান পাশে আমরা কি করব, ডান পাশে হচ্ছে আমরা ঠিক চিহ্নটা দিব, মানে আমাদের বারটা দিব। আবার ঠিক দশমিকের পর ঠিক ডান পাশে আমরা আমাদের বারটা দিব। ঠিক আছে, এখানে আমরা জোড়া করার চেষ্টা করব। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে, মনে করো 26-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে, এবং 26-এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা এবং ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো 25, তাই না? আর 25টা কেন আসে, যখন আমাদের 5টা কি হয়, 5টা 25-এর বর্গমূল হয়। এখন 26 থেকে 25 গেলে তো 1, এবং 5কে যদি আমরা দ্বিগুণ করি, আমাদেরকে 5কে কি করতে হবে, দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে আমরা এখানে কত পাই, 10 পাই। এই 10 পাই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যে এই যে 52, যেহেতু 10 আর 1 এখানে, আর তোমরা জানো যে 1কে তো আমরা 10 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবো না, বা খুবই ডিফিকাল্টিজ ফেস করতে হবে। যার কারণে আমাদেরকে কি করতে হবে, এই 52টাকে এই পাশে নামিয়ে আনতে হবে। তো 52কে নামিয়ে আনলাম। এখন
এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা আবার ডান পাশে আমরা এখানে বসাবো, আবার ঠিক নিচে বসাবো। বসানোর পর কি করব, এই যে এখানে আমরা যে সংখ্যাটা আনলাম এই সংখ্যাটিতে উপরের পুরো 3টি অঙ্ককে আমরা কি করব, গুণ করে আমরা চেষ্টা করব আমাদের যে 152 এখানে আছে এই 152 এর কাছাকাছি সংখ্যা আনার চেষ্টাটাই থাকবে, অথবা 152 বানাতে পারলে তো ভালো। তাহলে কোন ধরনের সংখ্যা আসলে আমরা এখানে আনতে পারি? আমার মনে হয় কি আমরা যদি এখানে 1 আনি তাহলে এখানে 1 এবং এই পাশেও ঠিক 1 এবং নিচের 1 কে উপরের 101 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 101। কারণ আমরা এখানে 2 আনতে পারছি না, কারণ আমি যদি এখন 2 বসাই তাহলে এটা 204 হয়ে যাবে, 204 হয়ে যাবে, যা 152 থেকে অনেক বড়। সো যার কারণে আমাকে 101 আনতে হচ্ছে। তো এখন এখানে তাহলে কত বসবে? 101 বসবে। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি তো তোমাদেরকে রাফটা দেখালাম যে এটা কিভাবে আসে, বাট এই ব্যাপারটাকে আমরা এখানে এইভাবে লিখবো না কখনো। হ্যাঁ, সো এখন দেখো একটা জিনিস, যেহেতু আমাদের দশমিকের পরে একটা সংখ্যা 52টা কি দশমিকের পরে আসলো, রাইট? যার কারণে 5-এর পরেও কিন্তু দশমিক দিতে হবে, তারপরে এই একটা দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই 152 থেকে আমরা যদি 101কে বিয়োগ করি তখন আমরা কত পাই? আমরা এখানে পাচ্ছি 51। হ্যাঁ, আমরা এখানে পাচ্ছি 51। এরপর আমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে 51, এই 51টাকে আবার কি করতে হবে? আবার আমাদেরকে ডাবল করতে হবে, এবং 51 দুগুণে তখন কি হয়? 51 দুগুণে 102 হয়, রাইট? তো এখন আমাদেরকে যে, তোমরা তো বুঝতেই পারছো যে এখানে যে 51টা আছে সেই 51টা তো আর 102 দিয়ে ভাগ করা যাবে না, রাইট? তখন একটা দশমিক সংখ্যা আসবে। তো এই কারণে আমাদেরকে এই যে 25 যেটা লাস্টে আছে তা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যে আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা আনতে হবে, বা এখানেও এমন একটা সংখ্যা আনতে হবে, তারপর গুণ করতে হবে যাতে করে আমরা কাছাকাছি সংখ্যা পাই, আর অথবা 5125-এর মতো পেলে তো ভালো। সো আমরা সেই কাজটাই করি, সেই কাজটাই আমরা করি, এবং সেই সংখ্যাটা আমরা জানি যে আমাদের ভাগফলেও কিন্তু বসাতে হবে। তাহলে আমরা কত বসাতে পারি? আমি যদি এখানে 5 বসাই, উপরেও এখানে 5 বসাই, এখানেও 5 বসাই, এবং 5 দিয়ে 1025-কে আমরা গুণ করি, তাহলে গুণ করলে কিন্তু আমরা কত পাচ্ছি? 5125 পাচ্ছি, 5125, অর্থাৎ নিঃশেষে এটা বিভাজিত হচ্ছে। সো উইচ ইজ গ্রেট ফর আস। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা আমি কিভাবে সলভ করলাম। সো আনসারটা তাহলে কি হচ্ছে? এখানে আনসারটা হচ্ছে 5.125। আনসারটা কি হচ্ছে? 5.125। অর্থাৎ আমাদের নির্ণেয় যে বর্গমূল, আমাদের নির্ণেয় বর্গমূলটা হচ্ছে, এই নির্ণেয় বর্গমূলটা হচ্ছে 5.15, নট 125, 5.15। 5.15টাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। কিসের বর্গমূল? এই 26.5225-এর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে বের করতে হয়। ওকে, আমাদের ক্লাসে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিব যে দশমিক ভগ্নাংশের আসন্ন বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। সো এটা নিয়ে টেনশন করবে না, বিকজ এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিব। এটা হচ্ছে নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, ঠিক এই ধরনেরই কিছু অঙ্ক, অর্থাৎ অমূলদ সংখ্যা বের করার ক্ষেত্রে আমি একটা প্রবলেম এই ভিডিওতেই সলভ করব। সো আশা করি তোমরা কিছুটা হলেও ওই ভিডিওর ক্লিপ থেকে তোমরা ধারণা পাবে। তবে টেনশন নিও না, এই দশমিক ভগ্নাংশের আসন্ন বর্গমূল যেহেতু তোমাদের জন্য হতে পারে যে ভিডিও থেকে তোমরা দেখে নাও বুঝতে পারো, যার কারণে আমি ক্লাসেই ভালোভাবে বুঝিয়ে দিব। তো এইবার আমরা জানবো মূলদ সংখ্যা কি। তো মূলদ সংখ্যাটা হচ্ছে যে এখানে আমি লিখেছি যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই হলো মূলদ সংখ্যা। তাহলে এটা কিরকম হতে পারে? যে যেসব সংখ্যাকে, ফর এক্সাম্পল আমি যদি বলি এককে আমরা ঠিক এইভাবে লিখতে পারি, উপরে ঠিক লবে হচ্ছে 1 এবং হরেও কি 1। তাহলে 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এবং মানে হরের যে 1 সেটাও কিন্তু একটা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে আমরা 1কে প্রকাশ করতে পারছি। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি 0.1, তাহলে 0.1কেও আমরা কিভাবে লিখতে পারছি? উপরে 1 লিখতে পারবো, নিচে হচ্ছে 10। তাহলে আমাদের এখানে 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10 আমি যেটা নিচে লিখেছি, তো এই 10টাও তাহলে কি একটা স্বাভাবিক
সংখ্যা। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে যেহেতু আমি প্রকাশ করতে পারছি, তাই 0.1 হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক তেমনি ভাবে এই যে এই একও কিন্তু একটা কি মূলদ সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা মূলদ সংখ্যাকে সংজ্ঞায়িত করব। ঠিক তেমনি ভাবে আমি যদি তোমাদেরকে বলি 0.75, এই 0.75ও একটা মূলদ সংখ্যা হবে, কেননা হচ্ছে আমরা যদি উপরে 3 দেই এবং নিচে 4 দেই তখন কিন্তু আমরা 0.75 পাই। তাহলে 0.75 দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে 0.75কে। ঠিক তেমনিভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা হোক, সেটা যদি শূন্য হয়, শূন্যকেও তোমরা দেখো, শূন্যকেও চাইলে আমরা কি উপরে 0 এবং প্রত্যেক সংখ্যার নিচে হর হিসেবে 1 থাকে, তা আমরা এখানে 1 লিখতে পারি। তাহলে 0 তাহলে একটা কি 0 একটা হচ্ছে মূলদ সংখ্যা। একটু এটা নোট ডাউন করে ফেলো, 0 তাহলে একটা মূলদ সংখ্যা। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি 75, তাহলে 75 একটা মূলদ সংখ্যা। ফর এক্সাম্পল উপরে 75 এবং প্রত্যেক সংখ্যার নিচে কত থাকে? 1 থাকে। প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচে হর হিসেবে 1 থাকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে 75কেও আমরা দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। অতএব 75 কি হবে? একটা মূলদ সংখ্যা হবে। তো আশা করি তোমাদের এই মূলদ সংখ্যার ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না। অমূলদ সংখ্যা কি? তো অমূলদ সংখ্যা কি সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। ফর এক্সাম্পল, যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই হলো অমূলদ সংখ্যা। আমি যদি তোমাদেরকে বলি যে আমি যদি এখন এখানে মনে করো 2 এর ওপর একটা কি বর্গমূলের চিহ্ন দিলাম, তোমরা জানো যে 2 একটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। এখন 2 এর যদি আমি বর্গমূল বের করতে যাই, তাহলে আমাকে দেখো ঠিক আমি এইভাবে বের করছি। সো আমি যেহেতু এখানে আমি 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে যাব, তাই আমি এখানে কি করব? দশমিকের পর 4টা শূন্য, মানে এখানে 8টা অঙ্ক নিব যেখানে 4 জোড়া শূন্য আছে, রাইট? সো যেহেতু এটা একক সংখ্যা, তো এরকমই তোমাদেরকে যদি বলা হয় যে দশমিক, 3 দশমিক বা 4 দশমিক স্থান পর্যন্ত নাও, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে আমি আসন্ন বর্গমূলের ব্যাপারে ক্লাসে ভালোভাবে বলে দিব তোমাদেরকে, তাও এখানে কিছুটা হিন্টস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে যদি 3 দশমিক স্থান বলে তখন তোমাকে অঙ্ক নিতে হবে 8টা। সেটা এখন যেহেতু 2 এর পর তো তোমরা দেখতেই পাচ্ছ অন্য কোনো অঙ্ক নেই, তাই আমি 0 নিয়েছি এবং 0ই আমি 8টা নিয়েছি এবং অর্থাৎ 4 জোড়া নিলাম এখানে। তো এরপর আমি করব কি যে এই বাম থেকে ডান পাশে কিন্তু আমি পেয়ারটা করে ফেললাম দশমিকের পর যেহেতু, আর এখানে হচ্ছে একটা পেয়ার করলাম। এখন আমি অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। তো এখন দেখো আমি যদি এখানে 2 এর নিচে এবং কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 এবং এই একটা আসে 1-এর কারণেই, তো আমাদের 2 থেকে 1 গেলে 1 এবং দশমিকের পর দুটো শূন্য বসিয়ে দিলাম এখানেও দশমিক, কারণ 1কে যদি আমরা ডাবল করি তখন আমরা 2 পাই। এখন দেখো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে সেই সংখ্যাটা দিয়ে আবার দেখা যাবে আমরা এখানেও বসাবো এবং সেই সংখ্যা দিয়ে এই পুরো দুটো সংখ্যাকে আমরা গুণ করব। সো এটা তো তোমাদেরকে আগেই বলেছি কিভাবে করতে হবে। তো এখানে মনে করো আমি 4 বসালাম, এখানে আমি 4 বসালাম, তাহলে এখানে কি হবে? 4 গুণ করলে 4 24 96। সো এখানে আমরা 96 বসাতে পারি। এটা নিয়ে আমি ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম, জাস্ট আর একটু রিমাইন্ড করে দিচ্ছি, বাট আমি কিন্তু এটা আর নেক্সট টাইম থেকে করতে যাচ্ছি না, যেহেতু অলরেডি আমি এটা করিয়ে দিয়েছি তোমাদের। সো 100 থেকে যদি 96 যায় তাহলে তো তোমরা জানোই 4। এখন এটা কত? 1.4। যদি আমরা এটাকে 14 ধরতাম তাহলে এটা হয়ে যেত 14 দ্বিগুণ হয়ে যেত 28। সো এখানে আমরা 28 লিখতে পারি এবং এখানে লাস্টে দুটো শূন্য, এই দুটো শূন্যকেও আমরা চাইলে এখানে বসিয়ে দিব, কেননা হচ্ছে আমরা জানি যে 4কে তো আমরা 28 দিয়ে ভাগ করতে পারতাম না। তো এখন এখানে আমি যদি 1 দেই, এখানেও 1 দিই, তাহলেই কিন্তু এটা সুইটেবল একটা পজিশন পাই, অর্থাৎ আমাদের গ্রহণযোগ্যতা লাভ করে। এখানে আমি 2 দিতে পারতাম না কারণ 400 এর বাইরে চলে যেত। আমি এটাগুলো ফার্দার খুব ডিটেলস এক্সপ্লেইন করছি না, বিকজ আমি অলরেডি এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের এক্সপ্লেইন করেছি। তো এখন 400 থেকে 281 যদি যায় তাহলে এখানে আমাদের আর কত থাকে? এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 1 গেলে 8, আর এটা হয়ে যাবে বেসিক্যালি 3, 3 থেকে 2 গেলে 1। আচ্ছা, এখন লাস্টে এই
আমাদের দেখা গেছে এই দুটো শূন্যর কাজ তো শেষ, এই দুটো শূন্যর কাজ শেষ। এখন আমাদের এই দুটো শূন্য, দুজোড়া শূন্য এখনো আছে। সো আমরা এগুলোকেও কাজে লাগাবো। এখন 141কে যদি আমরা ডাবল করি তখন আমরা কত পাই? 282 পাই। হ্যাঁ, এখন 119 তো আর 282 দিয়ে দেখা যাচ্ছে যাবে না, রাইট? আমাদেরকে তখন আবার কি করতে হবে? দুটো জিরো বসাতে হবে, দুটো জিরো বসাতে হবে, সো দ্যাট আমরা কাজটা করতে পারি। তো এখন এরকম একটা সুইটেবল একটা সংখ্যা বসাই। মনে করো আমি বসালাম হচ্ছে 4, 4 বসালাম। তো এখানেও 4 বসালাম। তাহলে কত হয়? যদি আমি এই যে 2824 যেটা আছে, এই 2824কে আমি 4 দিয়ে গুণ করব। এই 2824কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে এখানে পাওয়া যায় এখানে হচ্ছে 11,296 পাওয়া যায়। সো হ্যাঁ, এখন 11,296 পাওয়া যাচ্ছে, রাইট? সো এটা তো পাওয়া গেল। এখন আমাকে কি করতে হবে? এই যে 11,900 থেকে এখন আবার মাইনাস করে দিতে হবে, রাইট? তো তখন আমাকে যদি মাইনাস করে দেয় তখন আমাদের এখানে আসে 604। 604 আমরা চাইলে আবার ফার্দার এটাকে প্রসিড করতে পারি এই পুরোটাকে। তবে এই অঙ্কের ক্ষেত্রে আমি আর প্রসিড করছি না। আমি জাস্ট তোমাদেরকে এটাই দেখানোর জন্য যে তোমাদের যদি বলা হয় যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তখন কিন্তু তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 3 দশমিক স্থানের জন্য মোট 8টা হচ্ছে অঙ্ক নিতে হবে। মোট 8টা অঙ্ক, দশমিকের পর মোট 8টা অঙ্ক নিতে হবে। তো আমি এখানে যাচ্ছি না, এখানে শুধু আমাদের কনসেপ্ট হচ্ছে অমূলদ সংখ্যা কি সেটা বোঝানোর। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এরকম কিন্তু আরো যেতে থাকবে। তাহলে এখন এই যে 1.414, তোমরা কি জানো এই 1.414কে কিন্তু তোমরা স্বাভাবিক ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারবে না। যেহেতু পারবে না, যার কারণে এই যে তোমার 2 দেখতে পাচ্ছ যার উপর আমি একটা বর্গমূলের চিহ্ন দিলাম, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক তেমনি ভাবে 3ও একটা অমূলদ সংখ্যা। ঠিক তেমনি ভাবে তোমরা 5 যদি বলো যে মানে 3 অমূলদ সংখ্যা নয়, 3-এর বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। 5 অমূলদ সংখ্যা নয়, 5-এর বর্গমূল একটা অমূলদ সংখ্যা। 2-এর উপর যখন বর্গমূল দিলাম, বর্গমূলের চিহ্ন দিলাম, তখন সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক তেমনি ভাবে আমি যদি 7-এর উপর দিই সেটা হচ্ছে এরকমই অমূলদ সংখ্যা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাইলাম। এখন আমরা অমূলদ সংখ্যার আরো কিছু এক্সাম্পল দেখে আসি। হ্যাঁ, অমূলদ সংখ্যার আরো কিছু এক্সাম্পল। মনে করো আমাদেরকে বললো যে 72-এর বর্গমূল কি একটা মূলদ নাকি অমূলদ সংখ্যা। তাহলে আমরা কিভাবে আসলে বুঝবো? আমরা তো জানি 72 মানে কি। 72 মানে হচ্ছে আমরা জানি 2 গুণ 36। এখন এই 72-এর উপর যদি আমি একটা এই যে বর্গমূলের চিহ্ন দেই তাহলে আমরা 2 গুণ 36-এর উপরও কিন্তু এই বর্গমূলের চিহ্নটা দিতে পারবো। আর এই বর্গমূলের চিহ্ন মানে কি, এই যে পুরোটা বর্গমূলের চিহ্নটাকে ঠিক এইভাবে দিতে হবে। তো এখন এটার মানে হচ্ছে যে 2-এর ওপরও বর্গমূল আছে এবং 36-এর ওপরও এই বর্গমূল, অর্থাৎ 36কেও বর্গমূলে পরিণত করতে হবে। তাহলে আমরা তো জানি যে 36 নিজে একটা বর্গ সংখ্যা, তাই আমরা 36-এর বর্গমূল পাই 6। কিন্তু এই যে 2, অর্থাৎ এই 2 হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। 36 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই আমরা এটাকে ঠিক এইভাবেই চাইলে রেখে দিতে পারি। এবং তোমরা কিন্তু এটা জানো যে এই যে কিছুক্ষণ আগে আমরা বের করলাম যে 2-এর বর্গমূল হচ্ছে 1.414 এবং যেতে থাকবে, এবং এটা হচ্ছে কি না, মূলদ নয়, এটা হচ্ছে দেখা যাচ্ছে অমূলদ। এটা হচ্ছে অমূলদ। যেহেতু অমূলদ, যার কারণে আর তোমরা দেখতেই পাচ্ছ 6 হচ্ছে কি একটা অমূলদ সংখ্যার সাথে গুণাকারে আছে। তাহলে এই পুরোটাই কিন্তু তাহলে কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। অর্থাৎ এই যে পুরো 72টা আছে যার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 72 যার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে সেটা হবে একটা অমূলদ সংখ্যা। 72 মূলদ সংখ্যা, কিন্তু 72-এর বর্গমূল হবে অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন আমাদের নেক্সট স্লাইডে যাব এবং আমরা এটা জানবো যে সংখ্যা রেখায় কিভাবে মূলদ বা অমূলদ সংখ্যাকে প্রকাশ করতে হয়। তো এই যে তোমাদের সামনে আমি একটা সংখ্যা রেখা দিলাম এবং এই সংখ্যা রেখার মধ্যে একটু খেয়াল করো তোমরা যে এইখানে কি আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 0 এর ঠিক ডানে যেসব অঙ্ক আছে বা সংখ্যা আছে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এরা হবে ধনাত্মক, ধনাত্মক, এবং বাম পাশে যা আছে সবগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। সবগুলোই হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা।
এখন আমাকে যদি বলা হয় যে একটা মূলদ সংখ্যাকে দেখাও, তো তোমরা কিন্তু এই যে 1 বা 1 বা 2 বা 3 এগুলো সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু মনে করো আমি 0.25 কে দেখাতে চাচ্ছি, যার মানে হচ্ছে এই যে 25 উপরে 100 নিচে, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ, যেটা একটা মূলদ সংখ্যা। তাহলে 0.25 বা 0.25টা কোথায় হবে? মনে করি ঠিক এই জায়গাটাতে হবে মূলদ সংখ্যা। যদি আমাকে বলা হয় যে একটা অমূলদ সংখ্যা দেখাও, তাহলে আমরা মনে করো 2 এর বর্গমূল একটা অমূলদ সংখ্যা, যা হচ্ছে 1.414, এবং যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারছি না। তো আমি তাকে একটু চিহ্নিত করি অন্য একটা রং দিয়ে। মনে করো আমি তাকে চিহ্নিত করলাম ঠিক 1 দশমিক, যেহেতু 4 বললো, তাহলে 1.5 যদি এই জায়গাটাতে হয়, 1.4টা ঠিক এই পয়েন্টটাতে হবে মনে করো। তাহলে 1.414। সো আমি দেখো ঠিক কিভাবে আমি চিহ্নিত করলাম এটাকে, বা 0.25কে আমি কিভাবে চিহ্নিত করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এইটা ছিল তোমাদের গণিতের 1.2 এর পার্ট 1, যার উপর বেস করে আমরা কিছু অ্যাক্টিভিটিস করব ক্লাসে। সো আমি যতটুকু বুঝালাম অবশ্যই 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 তোমরা কি করবে, খাতায় তুলে রাখবে, এবং এইটার উপর বেস করে আমরা ক্লাসে কিছু অঙ্ক সমাধান করব। ধন্যবাদ সবাইকে।